ইন্ট্রোডাকশনটা আমরা এক সেন্টেন্সেই লিখতে পারি। উই ডোন্ট রিয়েলি নিড টু চেঞ্জ এ লট। গ্রাফ যদি থাকে আপনি চার্ট লিখবেন, চার্ট থাকলে আপনি গ্রাফ লিখবেন। এই দুইটার ক্ষেত্রে আমরা এক্সাক্ট নাম্বারটা পাবো। ওকে, উইল গোনা ডু দ্য রাইটিং টাস্ক। রাইটিং টাস্ক 1. So what we have in writing task 1? In writing task 1, we have graph and flowchart. The graph, what do you get? Bar chart, pie chart, line graph, and finally table. Pie chart, line graph, and table. And in the flowchart, there are two types. One is maps, another one is diagram. But I'll sometimes call maps in different name. What is that? Plans, right? Diagram, it has also a different name called process. মাঝে মধ্যে যখন আমরা পরীক্ষায় প্ল্যান্স যদি পাই তখন আমরা এটাকে বুঝতে পারবো যে প্ল্যান্স মানেই হচ্ছে ম্যাপস। যদি প্রসেস আমরা দেখি যে ওরা প্রসেস লিখছে সেটা মানেই হচ্ছে ডায়াগ্রাম। বলেন আমরা একটু ডিফারেন্স গুলো দেখে আসি বিটুইন বার চার্ট, লাইন, পাই। আজকে গ্রাফটা আমরা করা ট্রাই করবো। এন্ড লেটস গো লুক ফর ইট। সো বার চার্টের প্রথমে কি বার চার্ট। ওকে, বার চার্ট। বার চার্ট মানে কি, আমরা যেমন গোল্ডের বার দেখি না, এখানে আপনাদেরকে এরকম অনেকগুলো বার দেওয়া থাকবে, বাট আইডেন্টিক্যাল বার দেওয়া থাকবে। আইডেন্টিক্যাল বলতে কি বোঝাচ্ছে? আইডেন্টিক্যাল মানে হচ্ছে যে আপনি প্রত্যেকটা বারকে ডিস্টিংগুইশ করতে পারবেন, প্রত্যেকটা বারের একটা স্পেসিফিক নেম থাকবে। সাপোজ দিস ওয়ান, দিস ফর ইউকে, রাইট? দিস ওয়ান ইজ অলসো ফর ইউকে। ডিফারেন্সটা কোথায়? দ্য ব্লু ওয়ান ইজ ফর ইউকে ফর 1980। দ্য অরেঞ্জ ওয়ান, এটা অরেঞ্জ তো না, আই এম নট ভেরি শিওর অ্যাবাউট দ্য কালার দো। সো ইফ ইট ইজ অরেঞ্জ দেন অরেঞ্জ ওয়ান ইজ ফর ইউকে বাট ফর 2015, তাই না? এটাও দেখেন, এটা হচ্ছে 1980 কিন্তু সেটা ইউএস এর জন্য, আবার এটাও ইউএস এর জন্য কিন্তু সেটা 2015 এর, রাইট? এটাও 2015 এর জন্য কিন্তু সেটা অস্ট্রেলিয়ার, রাইট? এটাও অস্ট্রেলিয়ার জন্য কিন্তু এটা 1980 এর। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি, প্রত্যেকটা বারের একটা স্পেসিফিক নেম থাকবে, তাই না? যেমন এখানে যদি আমরা দেখি মেলস এবং ফিমেলস দাও আলাদা করে। ফার্স্ট ওয়ান এটা চায়নার জন্য, সেকেন্ড ওয়ানও চায়নার জন্য, কিন্তু ফার্স্ট ওয়ান চায়না ফর মেলস, সেকেন্ড ওয়ান চায়না ফর ফিমেলস। আবার এটাও ফিমেলস কিন্তু এটা রোমানিয়ার জন্য, এটাও রোমানিয়ার জন্য কিন্তু সেটা হচ্ছে মেলস এর জন্য। এভাবে প্রত্যেকটা বারের একটা স্পেসিফিক নেম থাকবে। এটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। এটা যদি আমরা আইডেন্টিফাই করতে ভুল করি আমরা ডাটা ভুল লিখবো। দেন it comes to pie chart. We all like pizza, right? Pie chart will like the pizza. আমরা যখন পিজা খাই কি করে দেওয়া হয়, পিজাগুলোকে স্লাইস করে দেওয়া হয়, তাই না? It will be like that. এভাবে স্লাইস করা থাকবে। আমরা যখন খাই না, আচ্ছা বিগ স্লাইস ইজ ফর মি, রাইট? স্মল স্লাইস ইজ ফর দ্য পারসন হু অলওয়েজ বদার মি, লাইক দ্যাট। এখানেও স্লাইস করা থাকবে। দেখুন এটা ব্ল্যাক, এটা কোল, এটাও কোল, বাট দিস ওয়ান কোল ফর 1995, দিস কোল ইজ ফর 2000। There's a difference. তারপর এটা আদার ফর 1995, এটাও আদার বাট ফর 2005। এভাবে প্রত্যেকটা স্লাইসের এক একটা স্পেসিফিক নেম থাকবে। এটা আমাদেরকে প্রথম আইডেন্টিফাই করতে পারতে হবে। এখন আমরা দুটো চার্ট দেখলাম, একটা হচ্ছে বার চার্ট আর একটা হচ্ছে পাই চার্ট। ডিফারেন্সটা কি বলতো দুইটার মধ্যে? একটা তো স্ট্রাকচারাল ডিফারেন্স আছে, একটা সার্কুলার আরেকটা না। সো বাট আরেকটা ডিফারেন্স আছে, সেই ডিফারেন্সটা কি বলেন তো? নাম্বারিং এ স্যার, পার্সেন্টেজ পার চার্টে শিওরলি ভাবে দেওয়া নেই কিন্তু পাই চার্টে দেয়া আছে। কারেক্ট, অ্যাকুরেট নাম্বার দেওয়া আছে। দেখুন পাই চার্টের ক্ষেত্রে আমরা কিন্তু এক্সাক্ট নাম্বারটা পাই, যেটা এক্সাক্ট। সো পাই চার্ট এবং টেবল সবসময় মনে রাখবো কোন দুটো, কোথায় ছিল এটা, একটা হচ্ছে পাই চার্ট আর একটা হচ্ছে টেবল। এই দুইটার ক্ষেত্রে আমরা এক্সাক্ট নাম্বারটা পাবো, এক্সাক্ট নাম্বার। অনেকে আমরা বলি না যে আমরা সবগুলো চার্ট একভাবে লিখবো না, একভাবে লেখা যাবে না, কারণ এক একটা চার্ট স্ট্রাকচার করা এক একভাবে। হ্যাঁ, পাই চার্ট এবং টেবলের মধ্যে আপনি একটা মিল খুঁজে পাবেন, সেটা আপনি মোটামুটি কাছাকাছি ভাবে লিখতে পারবেন। আবার তেমনি করে বার চার্ট এবং লাইন চার্টের ক্ষেত্রে আমরা অ্যাকুরেসি, একদম অ্যাকুরেট নাম্বার পাওয়া যায় না। কিভাবে? যেমন আপনি এটাকে হয়তো বলতে পারবেন 42, এটাকে হয়তো আপনি 42 বলতে পারবেন, বাট দিস ওয়ান এটাকে আপনি কত বলবেন? 64, 65, 65.5 বলা যাচ্ছে কি অ্যাকুরেটলি? এটাকে আমরা কত বলতে পারবো? 68, 68.5, লাইক দ্যাট, রাইট? সো অ্যাকুরেট ভাবে বলা যাবে না। হ্যাঁ, তেমনি করে দেখুন লাইন গ্রাফ। আমরা লাইন গ্রাফে যদি যাই একইভাবে, যেমন এই পয়েন্টের কথা যদি আমরা চিন্তা করি, এই পয়েন্টটা ঠিক কত আমরা বলতে পারি? এটা 10, এটা 12, সো এই পয়েন্টটা কত হতে পারে? 10.5, 11, অ্যাকুরেটলি বলা যাচ্ছে না।
এই একটা ডিফারেন্স আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে লাইন গ্রাফ এবং বার চার্ট এই দুইটাতে আপনি ডেটা অ্যাকুরেট পাবেন না, এটা আমরা পাই চার্ট এবং টেবলের ক্ষেত্রে পাবো। লাইন গ্রাফে কি দেখানো হয়, ইনক্রিজ ডিক্রিজ দেখানো হয়, তাই না? দিন শেষে যেমন এটা ডিক্রিজ করছে, এটা ইনক্রিজ করলো, আবার ডিক্রিজ করলো, আবার ডিক্রিজ করলো, দিস ওয়ান ইনক্রিজ and increase again increase and then same থাকলো, increase then same or little bit increase. So increase decrease সাধারণত দেখানো হয় লাইন গ্রাফে। এখানেও সেই জিনিসটাই হচ্ছে, ইনক্রিজ হচ্ছে and then after decrease এটা একদম ইনক্রিজ করে গেছে, আবার এটা যদি দেখি ডিক্রিজ করলো, ইনক্রিজ করলো। সো লাইন গ্রাফে আমরা ইনক্রিজ ডিক্রিজ দেখতে পাই। তাহলে চলে যাই পাই চার্টের মতো, দেখুন ডেটাগুলোকে আইডেন্টিফাই করা যাচ্ছে একদম ক্লিয়ারলি। সো প্রত্যেকটা বক্সের আমরা যদি একটা বক্সেস ধরি, ইচ অ্যান্ড এভরি বক্স উইল হ্যাভ দেয়ার স্পেসিফিক নেম, লাইক 25% it is for adult for food. This one is also for food but for men. This one is also for men but for electronic equipment. 1% also for electronic equipment but for women. 5% is also for women but for music. 39% is also for music but for children. 12% for children but for videos. 18% also for videos but for pies. এভাবে প্রত্যেকটা যে কোনো একটা বক্স যখন নিব, প্রত্যেকটা বক্সের একটা আমরা স্পেসিফিক নেম পাবো। ওকে, সো এটা যদি আমরা মোটামুটি আইডেন্টিফাই করে ফেলতে পারি, দেন আমরা রাইটিং এর জন্য প্রসেস করতে পারি। আমরা যখনই কোনো আমাদের রাইটিং টাস্ক 1 লিখব, আমাদের স্ট্রাকচারটা এমন থাকবে, প্রথমত আমাদের থাকবে ইন্ট্রো, প্রথমে আমাদের থাকবে ইন্ট্রোর পর থাকবে আমাদের ওভারঅল and then body 1. What happened to MS? Body 1 and then body 2. ইন্ট্রোটা আসলে কিভাবে লেখা যায় দেখুন, ইন দ্য মোস্ট অফ দ্য কেসেসে ইন্ট্রোডাকশনটা আমরা এক সেন্টেন্সেই লিখতে পারি, ইন জাস্ট ওয়ান সেন্টেন্স। এবং আমরা দেখবো যে উই ডোন্ট রিয়েলি নিড টু চেঞ্জ এ লট, আমাদের অনেক কিছু পরিবর্তনও করতে হয় না। হ্যাঁ, আমাদের অনেক কিছু পরিবর্তন করতে হয় না, উই ক্যান জাস্ট রাইট ইট ডাউন। কিভাবে দেখুন, প্রথমত কি বলছে এই কোশ্চেনটাতে, দি গ্রাফ বিলো শোজ, এটা আমরা প্রায় প্রত্যেকটা কোশ্চেনে এটা পাবো। দি গ্রাফ বিলো শোজ এটা প্রত্যেকটা কোশ্চেনেই আমরা পাবো। and then the unemployment rates in the USA and Japan between March 1993 and March 1999. এরপর is to summarize the information by selecting and reporting the main features and make comparison where relevant. এটা প্রত্যেকটা কোশ্চেনেই থাকবে। এটা হচ্ছে ইনস্ট্রাকশনস, নট দ্য পার্ট অফ দ্য কোশ্চেন, এটা কোশ্চেনের পার্ট না, এটা হচ্ছে ইনস্ট্রাকশন। এবং এটা প্রত্যেকটা কোশ্চেনে আমরা সেম পাবো। যখন আমরা ইন্ট্রো লিখবো, ইন্ট্রোতে কি করতে হয়, প্যারাফ্রেজিং করতে হয়, মানে কোশ্চেনটাকে আপনাকে নিজের মতো করে লিখতে হয়। এখন দেখুন, আপনাকে কখনো কোশ্চেনে গ্রাফ দিয়ে দিবে, কখনো চার্ট দিয়ে দিবে, আপনি সিম্পল একটা চেঞ্জ করবেন, গ্রাফ যদি থাকে আপনি চার্ট লিখবেন, চার্ট থাকলে আপনি গ্রাফ লিখবেন। এই বিলোটা আসলে লেখার দরকার নেই, জাস্ট ইগনোর দিস ওয়ান, এটা লেখার দরকার নেই। গ্রাফ থাকলে চার্ট লিখবো, চার্ট থাকলে গ্রাফ লিখবো। এখানে শোজ দেওয়া আছে, শোজকে আপনি ইলাস্ট্রেট লিখতে পারছেন। যদি আরেকটা গ্রাফ থাকে তখন আপনার আরেকটা ওয়ার্ডের প্রয়োজন হবে, সেক্ষেত্রে আপনি আরেকটা ওয়ার্ড ডেমনস্ট্রেটস ইউজ করতে পারছেন। ডেমনস্ট্রেটস এটা একটা ওয়ার্ড ইউজ করতে পারছেন, আরেকটা ইউজ করতে পারছেন ডেসক্রাইবস, ভেরি গুড ওয়ার্ড। এর বেশি আসলে খুব একটা আপনার শিখলে তো শিখতেই পারেন, বাট প্রয়োজন নেই, অন্তত রাইটিং টাস্ক 1 এর জন্য তো প্রয়োজন নেই। সো ইলাস্ট্রেটস, ডেমনস্ট্রেটস, ডেসক্রাইবস, যে কোনো একটা ওয়ার্ড ইউজ করবো। দেন আনএমপ্লয়মেন্টকে জবলেসনেস বলা হয়েছে, রেটসকে ভ্যালুয়েশন। এন্ড ইউএসএ তে কিছু চেঞ্জ করার কিছু নেই, ইউএসএ জাপান এটাকে তো আপনি চেঞ্জ করতে পারবেন না, ইটস প্রপার নাউন, রাইট? ইউএসএ কে চেঞ্জ করে তো আর কানাডা লিখতে পারবো না, জাপানকে চেঞ্জ করে তো আর চায়না লিখতে পারবো না, রাইট? বিটুইন মার্চ 93 টু মার্চ 1999, মানে এটা একটা সময়কাল, তাই না? এটা একটা সময়কাল। এখানে বলা হচ্ছে ওভার দ্য 6 years অফ পিরিয়ড, মার্চ 1993 টু মার্চ 1999। সো বিটুইনকে চাইলে আপনি চেঞ্জ করতে পারেন, যেমন ফ্রম, বিটুইনের জায়গায় কি লিখতে পারেন, ফ্রম মার্চ 1993 টু মার্চ 1999। আর কোশ্চেনে যদি ফ্রম থাকে তখন আপনি ইন্ট্রোডাকশনে গিয়ে বিটুইন লিখতে পারছেন। দেখুন, ভেরি সিম্পল চেঞ্জ, খুব বেশি পরিবর্তন করতে হচ্ছে না, বিকজ দি গ্রাফ বিলো শোজ এটা প্রত্যেকটা কোশ্চেনেই থাকছে। সেখানে আপনি গ্রাফ থাকলে চার্ট লিখে দিচ্ছেন, দেন ইলাস্ট্রেট, ডেমনস্ট্রেট, ডেসক্রাইব, যে কোনো একটা ওয়ার্ড। সো আমরা কয়টা ওয়ার্ড এখানে চেঞ্জ করলাম ধরতে গেলে, আনএমপ্লয়মেন্ট এন্ড রেটস। জি ভাই, দিস পিরিয়ডে লেখা যাবে না, যাবে, আপনি যদি
মার্চ 1992 to মার্চ 90 অত ইন দিস পিরিয়ড, ইন দ্য পিরিয়ড অফ বলতে পারেন, ইন দ্য পিরিয়ড অফ বলতে পারেন, লিখতে পারবেন। যদি স্ট্রাকচার মিলিয়ে লিখেন লিখতে পারবেন। জি ওকে স্যার। সো দেখুন আমরা কয়টা ওয়ার্ড চেঞ্জ করেছি, খুব বেশি না তো, আনএমপ্লয়মেন্ট এবং রেটস, বাকি আর চেঞ্জ করার তেমন কোনো প্রয়োজন হচ্ছে না। এভাবে আপনি যখনই যেই রাইটিং টাস্ক 1 এর কোশ্চেনে যাবেন, আমাদের কাছে মনে হয় যে, কারণ দেখুন ইন্ট্রো লিখতেই আমাদের অনেক সময় অনেক বেশি টাইম আমরা স্পেন্ড করে ফেলি, যেটা আমাদের একদম উচিত না। কারণ টাস্ক 1 এর থেকে টাস্ক 1 এর টাইমটা বেশি দিতে হয়। সো ইন্ট্রোটা কোশ্চেনটা পাওয়ার সাথে সাথে যেন আমরা লিখে ফেলতে পারি। হ্যাঁ, দ্যাটস দ্য রিজন এভাবে একটু আপনাদেরকে দেখানো, যে সময়টা স্পেন্ড না হয় এবং একটা ভালো ইন্ট্রো লিখতে পারি। সো আলটিমেটলি আপনার 2-3টের বেশি ওয়ার্ড আপনাকে চেঞ্জ করতে হবে না। সো 2-3টে ওয়ার্ডের মধ্যে হয়তো আপনি 1-2টা ওয়ার্ড চেঞ্জ করবেন, দ্যাট উইল বি এনাফ। বাট আগের জিনিসগুলো যদি পরিবর্তন করেন তাহলে আর কপিড ফিল হবে না, টিচার কখনো ফিল করবে না যে আপনি কপি করেছেন। গ্রাফ থাকলে চার্ট লিখে ফেলবেন, ইলাস্ট্রেট, ডেমনস্ট্রেটস, যদি বিটুইন থাকে ফ্রম লিখবেন, ফ্রম থাকলে বিটুইন লিখবেন। এভাবে আমরা আমাদের ইন্ট্রোগুলো লেখার চেষ্টা করতে পারবো। সবাই হয়তো ভুল লিখবেন, বাট বুঝতে পারছি কিভাবে হ্যান্ডেল করব। স্যার নেক্সট, এরপর আমরা আমাদের ওভারঅল লিখব। আমাদের ওভারঅল লিখব। নাও there should be some questions in terms of writing overall. What is that? First of all, we need to know what the overall is. Overall টা আসলে কি? What it is, right? What it is. Overall টা আসলে কি? Number 1. Number 2, why overall? Overall টা আসলে কেন লেখা দরকার? Number 2. Number 3, why after intro? Why after intro? হ্যাঁ, যে আমরা ইন্ট্রোর পরেই কেন আমরা ওভারঅলটা লিখবো? Because we can see some people write the overall just after the intro, and some other people write the overall and at the end part of their writing task 1, মানে একদম শেষে গিয়ে অনেকে লিখে, অনেকে ইন্ট্রোর পরে লিখে। আমরা কেন সাজেস্ট করছি আফটার ইন্ট্রো লেখার জন্য? সেই কোশ্চেনগুলোর আগে অ্যান্সার করি। ফার্স্ট অফ অল, ওভারঅল মিন্স, আমি অনেক বেশি ফার্স্ট অফ অল বলছি না, ওকে, ওভারঅল মিন্স কি ফিচার, key feature. Whenever we do something, maybe you are watching a movie, so ওই মুভিটার দেখবেন যে কোনো একটা কি ফিচার আছে, যে দিস ইজ দ্য ফিচার ইউ ক্যান নট মিস। আপনি যখন একটা গেম দেখেন, একটা খেলা দেখেন, যেমন আপনারা যদি লাস্ট ম্যাচটা দেখেছেন বিটুইন চেন্নাই সুপার কিংস অ্যান্ড হুএভার, আপনার জন্য এটার কি ফিচার কি ছিল? দ্য বোলিং ফ্রম মুস্তাফিজুর রহমান, রাইট? লাইক দ্যাট। এবং প্রত্যেকটা গ্রাফের না কিছু কি ফিচার থাকবে, ইম্পর্টেন্ট ফিচার থাকবে, সেই ইম্পর্টেন্ট ফিচারগুলোকে আমরা আমাদের ওভারঅলে লিখবো। আচ্ছা, এখন হচ্ছে ওভারঅলটা কেন লিখতে হয়? ইফ ইউ রাইট অ্যান ওভারঅল, যে কোনো ধরনের মোটামুটি লেভেলের যদি আমরা ওভারঅল দেখি, তাহলে টিচার উইল গোনা জাজ আস অন ব্যান্ড 6. I mean, if you don't write an overall, you will not get 6. That's the thing. Overall না লিখলে আমরা 6 পেতে পারবো না। And if you can write an accurate and clear overall, accurate and clear, যে আমাদের ওভারঅলটা accurate ছিল এবং clear ছিল, if you can write that, then we will be able to get in around 7 or more than that. So to get that kind of a score, আমার মনে হয় এটা aim করা উচিত, because it is not that difficult to get an accurate and clear overall. To answer your last question, why after intro? Mainly because we know that writing task 2, so writing task 2 acquired more score than the task 1. By 66% of your total mark depends on your writing task 2. 66% writing task 2 আপনার ক্যারি করে। So task 2 সবসময় more important than task 1, right? এই কারণে আমরা বেশিরভাগ সময় স্টুডেন্টদেরকে বলি যে টাস্ক 2টা আগে অ্যান্সার করার জন্য। কারণ দেখা যায় যে আপনি যদি টাস্ক 2 পরে অ্যান্সার করেন, টাস্ক 1 অনেক সময় টাইম বেশি নিয়ে ফেললে টাস্ক 2টা ভালো লেখা যায় না, তখন রাইটিং স্কোরটা, টোটাল স্কোরটা কমে যায়। And we all know that whenever we are in the end part of your test, you are on the rush, তাই না? আমরা পরীক্ষা যখন শেষের দিকে থাকি, if you just try to visualize in the time of your school or college days, right, আমরা শেষের দিকে এক্সামে যাওয়ার সময় আমরা রাশের মধ্যে থাকি, and when you are in the rush, we compromise the quality, আমরা কোয়ালিটিকে কম্প্রোমাইজ করে ফেলি, তখন আমাদের কনসেন্ট্রেশন থাকে যে কিভাবে লিখে শেষ করব, এই কনসেন্ট্রেশনটা থাকে, কোয়ালিটিকে কম্প্রোমাইজ করে ফেলি। অ্যান্ড ইউ ডোন্ট ওয়ান্ট কম্প্রোমাইজ উইথ দ্য টাস্ক 1 কোয়ালিটি, আপনি টাস্ক 1 এর কোয়ালিটির সাথে আপনি কম্প্রোমাইজ করতে চাইবেন না, সরি, টাস্ক 2 এর কোয়ালিটির সাথে আপনি কম্প্রোমাইজ করতে চাইবেন না, কারণ টাস্কটা আপনার বেশি নাম্বার ক্যারি করছে, তাই না? ঠিক তেমনি করে আপনি যখন টাস্ক 1টারিতে একদম শেষে লিখেন এবং ওভারঅলটা আমরা জানি যে আমরা তখন বুঝতে পারছি যে হাউ ইম্পর্টেন্ট ওভারঅল ইজ,
ফর ইউর রাইটিং টাস্ক 1, যে খুব বেশি ইম্পর্টেন্ট। আমি কিছুক্ষণ পরে দেখাবো, আমি অনেকগুলো জিনিস বের করে রেখেছি আপনাদের জন্য। দেখা যে কেন অনেকগুলো ব্যান্ড স্কোরের ব্যান্ড 8 কেন পেয়েছে, 6.5 কেন পেয়েছে, এবং ইউ উইল সি টিচাররা সব সময় প্রথম যে জিনিসটা দেখে যে ওভারভিউটা ঠিক মতো লিখেছেন কিনা, সব সময়। ঠিক আছে, যে হাইলাইট, আপনি যে মেইন ফিচারটাকে আপনি হাইলাইট, সব সময় তারা প্রথম যেটা দেখে সেটা হচ্ছে ওভারঅল, হোয়াট এভার দ্য স্কোর ইউ গেট, এই যে কভার দ্য ক্যান্ডিডেট ডেসক্রিপশন উইথ অ্যান ওভারভিউ। আপনি যেই স্কোরই পান না কেন, তারা সবসময় প্রথমে দেখে আপনার ওভারভিউটা ঠিক আছে কিনা, আপনার ওভারঅলটা ঠিক আছে কিনা। গাইস, বুঝতে পারছি দ্যাট ইম্পর্টেন্স অফ ওভারঅল রাইটিং টাস্ক 1 এর জন্য। যে রাইটিং আপনি যে স্কোর দিকেই দেখবেন যে মেইন ট্রেন্ডস ওভারঅল, টিচার প্রথমেই দেখে আপনার ওভারঅলটা। হ্যাঁ, এগুলো আমি সব বের করে রেখেছি ক্যামব্রিজের বই থেকে আপনাদেরকে দেখানোর জন্য। হ্যাঁ, প্রথম দিকে সব সময় যে ওভারঅল, প্রথম দেখাটাই হচ্ছে আপনি ওভারঅল কেমন লিখেছেন, এটা টিচার প্রথম আইডেন্টিফাই করে। সো ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ ওভারঅল। এই কারণেই আমরা যেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা আমরা প্রথম দিকেই লিখে ফেলবো, ইন্ট্রোর পরেই। কারণ শেষের দিকে গিয়ে হয়তো সময় থাকবে না, আপনি ওভারঅলটার কোয়ালিটি নিয়ে হয়তো কম্প্রোমাইজ করে ফেলবেন এবং ভালো একটা ওভারঅল লিখতে পারবেন। তো এখন থেকে যখনই আমরা লিখবো তখন আমরা ওভারঅলের উপর একটু ভালো করে মনোযোগ দেওয়ার। এবার চলে আসি ওভারঅল আসলে কিভাবে লিখবো। প্রথমত আমাদের কয়েকটা গ্রাফের জন্য আমরা ওভারঅল লেখা ট্রাই করি, চলেন, বা দেখা ট্রাই করি। লাইন গ্রাফ এবং বার চার্ট, এগুলোর ওভারঅলটা মোটামুটি সিমিলার ক্যাটাগরির হবে। হ্যাঁ, আমাদের ওভারঅল আমরা চেষ্টা করবো ইন অ্যারাউন্ড 2 সেন্টেন্স লেখার জন্য। কখনো 2 সেন্টেন্সের নিচে লিখবো না, যদি পারি 3 সেন্টেন্স লিখবো অথবা 2 সেন্টেন্স লিখবো অ্যাটলিস্ট। কারণ 2 সেন্টেন্সের কম যদি আমরা লিখি তখন আমরা দেখবো যে টিচার বলে দিচ্ছে যে ওভারঅল ওয়াজ শর্ট। হ্যাঁ, আমি এখানে একটা বের করেছি, যদি এখন সামনে পড়ে তাহলে দেখাতে পারবো যে শর্ট ওভারঅল লেখা যাবে না। এই যে দেখুন, দেয়ার ইজ এ শর্ট ওভারভিউ, যে খুব শর্ট একটা ওভারভিউ সে দিয়েছে। সো টিচাররা এগুলো দেখে যে আপনার ওভারভিউটাকে একদম আপনি ছোট করে দিয়েছেন কিনা। সো ইফ ইউ রাইট লাইক ইন অ্যারাউন্ড 2 সেন্টেন্সেস দ্যাট উইল বি গুড এনাফ, বাট ইফ ইউ ক্যান রাইট 3 দ্যাট উইল বি ফ্যান্টাস্টিক, নো প্রবলেম। ওকে, তো যখনই আমরা ওভারঅলটা লিখবো তখন আমরা দেখবো যে স্পেশালি গ্রাফের জন্য, সাধারণত গ্রাফে আমরা কি দেখি যে ইনক্রিজ এবং ডিক্রিজ আমরা দেখি। যে কোনো গ্রাফে আমরা কি দেখতে পাই, ইনক্রিজ ডিক্রিজ দেখতে পাই জেনারেলি। সো ফার্স্ট সেন্টেন্স এটা লিখতে পারি, কি লিখতে পারি, ইনক্রিজ এবং ডিক্রিজ, যে কোন ডেটাগুলো ইনক্রিজ করেছে, কোন ডেটাগুলো ডিক্রিজ করেছে। এবং ইভেন এই জিনিসটা আমরা কিন্তু চাইলে পাই চার্টের ক্ষেত্রেও লিখতে পারি, কারণ পাই চার্টেও আমরা দেখতে পাবো যে ইনক্রিজ ডিক্রিজই সাধারণত দেখাচ্ছে। চলেন আমরা কয়েকটা গ্রাফের ওভারঅল প্রথম সেন্টেন্সটা একটু লেখা ট্রাই করি বা দেখা ট্রাই করি। এখান থেকে যদি আমরা দেখি, প্রথমত যেমন এখানে কি হয়েছে দেখুন, ইউকের জন্য ইনক্রিজ করেছে না ইউকেতে, এন্ড দেন ইউএসএ তে ইনক্রিজ করেছে। অস্ট্রেলিয়াতে সেম ছিল, সেম ছিল। সাউথ কোরিয়াতে ইনক্রিজ করেছে, ফ্রান্সে ইনক্রিজ করেছে। তাহলে আমরা এটার জন্য কি লিখতে পারি, যে except Australia, all other countries, the school leavers for the females increased, accelerated. বলতে পারি না ভাই? বুঝতে পারছি ফার্স্ট সেন্টেন্সটা কিভাবে লিখবো? সবাই না বুঝতে পারলে আমাকে কোশ্চেন করতে হবে। হ্যাঁ, ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড আবার বলেন। একটু ক্লিয়ার করে দেন বলি। হ্যাঁ, তাহলে আপনার জন্য ইজিয়ার হবে। তারপর ফার্স্ট সেন্টেন্সটাতে লিখবে ইনক্রিজ ডিক্রিজ। এটাকে যদি আমরা একটু অ্যানালাইসিস করি, কি হয়েছে এখানে, যখন এখান থেকে এখানে 80 থেকে 2015 গেল, কি হলো, ইনক্রিজ করলো। এখান থেকে কি হলো, এখানেও এসে ইনক্রিজ করলো, এখানে এসে সেম থাকলো, দেন এটাতেও ইনক্রিজ করলো, এটাতেও ইনক্রিজ করলো। ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। তো আমরা দেখতে পাচ্ছি যে প্রায় সবগুলো কান্ট্রিতেই ইনক্রিজ করেছে, একটা ছাড়া। তার মানে ফার্স্ট সেন্টেন্সটা কি বলতে পারি, যে অলমোস্ট অল দ্য কান্ট্রিজ অথবা অলমোস্ট ইন অল দ্য কান্ট্রিজ দ্য ফিমেল স্কুল লিভার্স অথবা দ্য নাম্বার অফ ফিমেল স্কুল লিভার্স অথবা দ্য পার্সেন্টেজ of female school leavers, এক একজন এক এক ভাবে লিখবেন, female school leavers have accelerated, right, except Australia। অথবা হয়াল আরো সুন্দর, except Australia না লিখে যদি আমরা সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে আসতে চাই, একটা কমপ্লেক্স অ্যাড করে ফেলতে পারি। কমপ্লেক্স সেন্টেন্সের ইম্পর্টেন্সটা অনেক আছে। যদি আমরা রাইটিং ব্যান্ড ডেসক্রিপ্টরসটা দেখি, তখন আমি কিছুক্ষণ পরেই দেখাবো, সেখানে দেখবেন যে ওরা কমপ্লেক্স সেন্টেন্স নিয়ে কথা বলছে, যে আপনি কমপ্লেক্স সেন্টেন্স লিখছেন কিনা। হ্যাঁ, ব্যান্ড ডেসক্রিপ্টরসে চলে গেলেই টাস্ক 1-এ আমরা দেখতে পাবো যে তারা কমপ্লেক্স সেন্টেন্স নিয়ে কথা বলছে। ইটস এ ভ্যারাইটি অফ কমপ্লেক্স সেন্টেন্স দেখতে পাচ্ছি। হ্যাঁ, কমপ্লেক্স সেন্টেন্স নিয়ে তার অনেক মিক্স অফ সিম্পল অ্যান্ড কমপ্লেক্স স্ট্রাকচারস। তো আমাদের কমপ্লেক্স সেন্টেন্সটার ইম্পর্টেন্সটা আছে। তোমরা কি লিখতে পারি এখানে, খুব সিম্পল ভাবে, যে ইন অলমোস্ট অল দ্য কান্ট্রিজ
the number of female, the percentage of female school leavers accelerated অথবা increased, while the Australia, in the Australia, the number didn't even change a bit. অথবা it was the same, the number was same. যেভাবে লিখবেন। পরেরটা যদি যাই, একইভাবে আমরা অ্যানালাইসিস করে কিন্তু লিখতে পারি যে কোনটাই ইনক্রিজ করেছে, কোনটাই যেমন এটাতে ডিক্রিজ করেছে, হ্যাঁ, আর কোনটাই ডিক্রিজ করেছে, আর কোনটা ডিক্রিজ করেনি, বাকি সবগুলোতেই মোটামুটি ইনক্রিজ করেছে। দ্যাটস হোয়াট ইউ গোনা সে। আবার যদি আমরা এখানে চলে আসি, দেখুন একটা ডিফারেন্ট কালার নিয়ে ফেলি, সেম জিনিস আমরা করতে পারছি। কোলের ক্ষেত্রে কোল ছিল 29.80, এখানে হয়ে গেছে 30, তাহলে কি হলো, কোলটা ইনক্রিজ করলো। আদার 4 ছিল 9 হয়ে গেছে, আদারটা কি করলো, ইনক্রিজ করলো। নিউক্লিয়ার 6 ছিল 10 হয়ে গেছে, ইনক্রিজ করলো। পেট্রো 29 ছিল 19 ছিল হয়ে গেছে, তাহলে ডিক্রিজ করলো। গ্যাস 29 ছিল 30 হয়ে গেছে, ইনক্রিজ করলো। তাহলে সেম ওয়েতে আমরা লিখতে পারছি না সেন্টেন্সটা, যে জিনিসগুলো ইনক্রিজ করছে এবং এটা এক্সেপ্ট পেট্রো, হায়াল পেট্রো, অ্যাবেটেড, ডিক্রিজড, যে কোনো একটা ভালো ওয়ার্ড আমরা ইউজ করে ফেলবো। ডান, ফার্স্ট সেন্টেন্স। ঠিক আছে, এভাবে আমরা আমাদের ওভারঅলের ফার্স্ট সেন্টেন্সটা। এখন ওভারঅলের ফার্স্ট সেন্টেন্স নিয়ে যদি কোনো কনফিউশন থাকে বা আমাকে বলেন, লেখার চেষ্টা করা যাবে দ্য ফার্স্ট সেন্টেন্স অফ দ্য ওভারঅল। হ্যাঁ হ্যাঁ, সবাই চুপ করে গেছে, আমি কঠিন করে পড়া। স্যার ঠিক আছে, পারবো স্যার, সমস্যা নেই। স্যার টেন্সটা কি মানে কি ম্যাটার করে, টেন্স কোন টেন্সে লিখবো বা এরকম এটা কথা বলছিলেন? হ্যাঁ, 90% কেসে দেখবেন যে আপনি গ্রাফগুলো তো আসলে ডেটা বেসড, সো 90% কেসে আপনি সাধারণত পাস্ট থেকে গ্রাফগুলো পাবেন। যেমন আমরা এখানে যতগুলো গ্রাফ দেখেছি জেনারেলি, হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যেগুলো পাস্ট থেকে নেওয়া, তাই না? আমরা যখন যেটা দেখতে পাচ্ছি পাস্ট থেকে নেওয়া। সো যদি পাস্ট থেকে না, আপনি পাস্ট ইউজ করবেন। সাম কেসে দেখবেন যে ফিউচারের ডেটা দেওয়া থাকে, তাই না? কিছু ক্ষেত্রে তখন ফিউচার টেন্স ইউজ করব। ওকে, সো গ্রাফটা যে টেন্সে, মানে আমরা যে ডেটা নিয়ে কথা বলছি সেটা যে টেন্সে আছে সেই টেন্সটা ইউজ করব। সিম্পল ইকুয়েশন। স্যার তাহলে এখানে বুঝলাম যে ফার্স্ট সেন্টেন্সটা আমরা যদি কমপ্লেক্স সেন্টেন্সে লিখি দেন এটা বেটার হবে নাকি? না, আসলে বেটার বলতে কি, কারণ কমপ্লেক্স সেন্টেন্স তো তারা লুক ফর করছে, তাই না? তারা দেখছে যে আপনি আসলে কমপ্লেক্স সেন্টেন্স লিখছেন কিনা। দেখেন প্রত্যেকটা রাইটিং এর টিচার যখন কমেন্ট করছে, এক্সামিনার কমেন্ট, দেখেন তারা প্রত্যেক সময় যে কমপ্লেক্স সেন্টেন্স আপনার রেঞ্জ অফ আছে কিনা, রেঞ্জ অফ কমপ্লেক্স সেন্টেন্স, যেটাই আপনি যেটাই টিচারের যে কোনো একটা কমেন্ট বের করেন, হ্যাঁ, এই যে দেয়ার ইজ এ মিক্স অফ সিম্পল এন্ড কমপ্লেক্স স্ট্রাকচারস। দেখেন এই যে কেন ব্যান্ড ডেসক্রিপ্টরসটা ইম্পর্টেন্ট, দেখেন ব্যান্ড 6 পেয়েছে, দেয়ার ইজ এ মিক্স অফ সিম্পল এন্ড কমপ্লেক্স স্ট্রাকচারস। 6 এর জন্য কি লেখা দেখেন, 6, এই যে ব্যান্ড 6 কি দেখে এখানে গ্রামারের জায়গায় মিক্স অফ সিম্পল এন্ড কমপ্লেক্স স্ট্রাকচার। বুঝতে পারছি ভাই? একদম ব্যান্ড ডেসক্রিপ্টরস দেখে নাম্বারটা করে। সো এই কারণেই আপনাদেরকে ডেসক্রিপ্টরস দেখে পড়ানো হচ্ছে, যাতে করে আপনারা, ওরা যেটা চাচ্ছে আপনি সেটা, তো আরেকটু বেটার করার জন্য ওরা কি চাচ্ছে, ভ্যারাইটি চাচ্ছে, যে আপনার কমপ্লেক্স স্ট্রাকচারে যাতে একটা ভ্যারাইটি থাকে। এখন আর ফার্স্ট সেন্টেন্সে, ওভারঅল ফার্স্ট সেন্টেন্সে যদি একটা কমপ্লেক্স স্ট্রাকচার লিখে ফেলতে পারি, তাহলে আমাদের জন্য অন্তত এই যে মিক্স অফ সিম্পল এন্ড কমপ্লেক্সটা মোটামুটি আমরা কভার করে ফেললাম, তাই না? এরপরে যদি আমরা আরো একটা বা দুইটা কমপ্লেক্স স্ট্রাকচার ইউজ করতে পারি একটু ভেরিয়েশন দিয়ে, তাহলে আমাদের এই যে ভ্যারাইটিটা কভার হয়ে গেল, যেটা আমরা বেটার আর কি। এই জন্যই ভাই, আর কোনো কারণ নেই। ওকে, অলরাইট, সো ফার্স্ট সেন্টেন্স শেষ। সেকেন্ড সেন্টেন্স। সেকেন্ড সেন্টেন্স আমরা যখন যে কোনো গ্রাফের দিকে দেখব, প্রত্যেকটা গ্রাফের, যে কোনো আমরা গ্রাফটা বের করি, প্রত্যেকটা গ্রাফে দেখবেন যে একটা টপ ভ্যালু থাকে আর একটা লোয়েস্ট ভ্যালু থাকে, তাই না? মানে সবচেয়ে বড় একটা ভ্যালু থাকে এবং সবচেয়ে ছোট একটা ভ্যালু থাকে। যেমন এই গ্রাফটা যদি আমরা তাকাই, একটা বা দুইটা ভ্যালু থাকে, অনেক সময় দুইটা থাকে, এটা হচ্ছে সবচেয়ে বড় ভ্যালু। আবার সবচেয়ে ছোট ভ্যালু কোনটা, এটা। আবার এখানে যদি তাকাই, এটা হচ্ছে সবচেয়ে বড় ভ্যালু, এটা সবচেয়ে ছোট, তাই না? আবার আপনি যদি পাই চার্টেও চলে আসেন, সেখানেও একদম বিগেস্ট, এখানে সবচেয়ে বড় ভ্যালু কোনটা দেখে বলেন, সবচেয়ে ছোট এবং সবচেয়ে বড় ভ্যালু বের করেন। কোল হচ্ছে বড়, কোল বলে না, এটাকে কোল বলে। কোল সরি। এটা হচ্ছে সবচেয়ে বড় ভ্যালু এবং সবচেয়ে ছোট ভ্যালু হচ্ছে আদার, তাই না? এটা আমরা যে কোনোটার ক্ষেত্রে বের করতে পারবো, এবার লাইন গ্রাফের ক্ষেত্রে বের করতে পারবো না, সেখানেও পাবো। এখানে সবচেয়ে বড় ভ্যালু কোনটা, কোনটা? ইটালি হচ্ছে বড় ভ্যালু। এটা কিভাবে বড় হয়, কি বলেন? স্যার পর্তুগাল হবে এটা না, এই পয়েন্টটা সবচেয়ে বড় না, এই যে আমি এখন যে মার্ক করলাম, এই পয়েন্টটা সবচেয়ে বড় না? ইউনাইটেড কিংডম, কারেক্ট। এবং সবচেয়ে ছোট ভ্যালু কোনটা, দিস ওয়ান। ইয়ার
1967 পর্তুগাল। পর্তুগাল আর ইউনাইটেড কিংডম। কারেক্ট। তাহলে এটা বের করাটা কি ভাই খুব কঠিন হবে? সবাই পারবো না সব যে কোনো গ্রাফ থেকে সবচেয়ে বড় ভালো সবচেয়ে ছোট ভালো বের করতে ইজিলি? নাইস। ওকে, এটাই হচ্ছে আমরা আমাদের সেকেন্ড সেন্টেন্সে লিখবো। আমাদের সেকেন্ড সেন্টেন্সে লিখবো হচ্ছে ফার্স্ট সেন্টেন্সে কি বললাম যে ইনক্রিজ এবং ডিক্রিজ, এবং সেকেন্ড সেন্টেন্সে গিয়ে লিখবো হচ্ছে টপ ভ্যালু এন্ড লোয়েস্ট ভ্যালু। ঠিক আছে, যে দিস ওয়াজ দ্য টপ ভ্যালু, হ্যাঁ টপ ভ্যালু। এখানে পুরো সেন্টেন্সটা কেমন হবে একটু বলেন। অনেকভাবে লিখতে পারেন, হ্যাঁ এখানে ওরা একটা সেন্টেন্স দিয়ে দিয়েছে, চাইলে এটা ফলো করতে পারেন। আই এম নট আ ভেরি বিগ ফ্যান অফ মুখস্থ স্টাফস, বাট ইট ইফ ইউ রিয়েলি জাস্ট এটা নিলাম আর কি, আইডিয়া নিলাম। সো ওরা একটা সেন্টেন্স স্ট্রাকচার দিয়েছে, আমি বলছি না এটা ফলো করতে, বাট ইফ ইউ ওয়ান্ট টু ফলো ইউ ক্যান ফলো। সো এটার জন্য বের করতে হচ্ছে আপনার কোশ্চেনের মেইন থিমটা, টপ ভ্যালুটা এবং লোয়েস্ট ভ্যালুটা। এরপরে ওরা যেভাবে লিখছে সেন্টেন্সটা সেটা হচ্ছে যে প্রথমে ফার্দার মোর দিয়ে শুরু করতে, যেহেতু সেকেন্ড সেন্টেন্স তাই না, এটা আপনার ওভারঅলের সেকেন্ড সেন্টেন্স। তো আপনি একটা কানেক্টিভস দিয়ে স্টার্ট করলেন, কারণ তারা কানেক্টিভস চাই। তারপর আপনি লিখলেন ইন অল টাইপস অফ, তারপর মেইন থিম অফ কোশ্চেন লিখলেন। সো ফার্দার মোর লিখলেন ইন অল টাইপস অফ, এখানে এই কোশ্চেনটার মেইন থিম হচ্ছে এনার্জি প্রোডাকশন, কারণ এখানে এনার্জি প্রোডাকশন নিয়ে কথা বলছে। তারপর আপনি লিখে ফেলছেন রাইট দ্য নেম অফ দ্য হাইয়েস্ট পিক, সবচেয়ে বড় ভ্যালুর নাম। এখানে সবচেয়ে বড় ভ্যালুর নাম ছিল কোল, আপনারাই বললেন। তারপর বড় ভ্যালুর নাম লিখে ফেলা হলো। এরপর ওয়াজ দ্য টপ, এখানে পিকটা লেখার দরকার নেই আসলে, টপ ওয়াজ দ্য টপ। এরপরে whereas the bottommost মানে সবচেয়ে ছোট, was occupied by, সবচেয়ে ছোট ভ্যালু হচ্ছে আদার। হ্যাঁ, যে এতটুকু পর্যন্ত যদি আপনি একটু মুখস্থ করে ফেলেন, বাট আমি বলছি না যে মুখস্থ করতে, বাট ইফ ইউ ওয়ান্ট টু, যে সময় কেটে যাবে, ইউ ক্যান ডু দ্যাট। whereas the bottommost was occupied by other, এটা আপনি মোটামুটি সব জায়গায় ইউজ করতে পারবেন। তো কি বললো, ফার্দার মোর দিয়ে শুরু করলেন, ফার্দার মোর ইন অল টাইপস অফ দিয়ে শুরু করলেন। এরপরে কোশ্চেনের মেইন থিম অফ কোশ্চেন আপনি লিখে ফেললেন। এরপর হাইয়েস্ট ভ্যালুটার নাম লিখলেন। এরপর লিখে ফেলেন ওয়াজ দ্য টপ, whereas the bottommost was occupied by, এতটুকু লিখে ফেলে সবচেয়ে ছোট ভ্যালুর নাম। লাইক এখানে যেমন এখানেও তারা ইমপ্লিমেন্ট করেছে সেম জিনিস, সো আপনি চাইলে এটা ইমপ্লিমেন্ট করতে পারেন। যে ফার্দার মোর ইন অল টাইপস অফ তা আছে, এখানে কি নিয়ে কথা বলছে, ট্রান্সপোর্টেশন নিয়ে কথা বলছে তাই না। সো আপনি ট্রান্সপোর্টেশন লিখলেন। এরপরে সবচেয়ে বড় ভ্যালু এটা কোনটা, রোড, এই জায়গাটায় না, সবচেয়ে রোডটা হচ্ছে সবচেয়ে বড় ভ্যালু, লিখে ফেলো সবচেয়ে বড় ভ্যালুর নাম। ওয়াজ দ্য টপ, পিকটা আমি লিখতে বলবো না, শুধু টপ লিখলেই হচ্ছে, ওয়াজ দ্য টপ, whereas the bottommost was occupied by, সবচেয়ে ছোট ভ্যালু হচ্ছে পাইপলাইন। বাট মূল কথা হচ্ছে যে আপনি সবচেয়ে বড় ভ্যালু লিখবেন এবং সবচেয়ে বড় কোনটা এবং সবচেয়ে ছোট কোনটা, কারণ একটা গ্রাফে একদম টপ ভ্যালু কোনটা একদম ছোট ভ্যালু কোনটা, এটা কি ফিচার তাই না, ইম্পর্টেন্ট ফিচার। যে আপনি একটা গ্রাফ দেখছেন, সেখানে সবচেয়ে বড় ভ্যালু কোনটা, সবচেয়ে ছোট ভ্যালু কোনটা, হুইচ ওয়ান, দ্যাটস ইম্পর্টেন্ট ফিচার। ক্লিয়ার? এই সেন্টেন্স ফলো করতে হবে, কোনো কথা নেই। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান। অলরাইট, সো ওভারঅল এই দুইটা সেন্টেন্স কি ভাই সবাই ক্লিয়ার হয়েছি? ইয়েস স্যার। সবাই ক্লিয়ার? ইয়েস স্যার। নাইস। সবাই যদি নাইস, ওকে, যদি সবাই ক্লিয়ার হয়ে যায় তাহলে এখন একটু আপনাদেরকে একটু লিখতে দিব। হ্যাঁ, এই সামনে আছে, এটাই লিখতে দেই। স্যার যে যদি তিনটা সেন্টেন্স লিখি তাহলে তৃতীয় সেন্টেন্সটা কি হবে স্যার? থার্ড সেন্টেন্সটা সবসময় প্রয়োজন হয় না, সামটাইমস যদি দুইটা গ্রাফ থাকে, তিনটা গ্রাফ থাকে, তখন হয়তো প্রয়োজন হয়। হ্যাঁ, যখন ডাবল গ্রাফ থার্ড গ্রাফ দেখলে তখন হয়তো প্রয়োজন হতে পারে। আদারওয়াইজ টু সেন্টেন্স মোর দেন এনাফ। এটা লিখেন, দেখেন আপনাদেরকে দেখাবো যে হাউ ইউ ক্যান রিয়েলি গেট এ ভেরি গুড স্কোর বাই অনলি রাইটিং টু সেন্টেন্স। এটা একটু লিখেন তো সবাই, 5 মিনিটস টাইম। কি লিখবেন? ওভারঅলটা লিখবেন, ঠিক আছে? শুধু ওভারঅলটা লিখবেন, যেভাবে শেখানো হয়েছে এখন ওভারঅলটা সেভাবে লিখবেন। কোশ্চেনটা আছে, 5 মিনিটস টাইম, লিখে ফেলেন। কি লিখতে বলেছি? প্রথমে ইনক্রিজ ডিক্রিজ বলবেন, ঠিক আছে? তারপর এটা লিখতে দিব নাকি আরেকটা লিখতে দিব? দাঁড়ান, ওয়েট করেন জাস্ট এ মিনিট, আরেকটা লিখতে দেই। কিছুক্ষণ আগে যে কোশ্চেনটা বের করেছি সেখান থেকে লিখতে দেই। এটা লিখে না, দিস ওয়ান গাইস। সেকেন্ড সেন্টেন্সে কি লিখবো কাইন্ডলি যদি একটু বলতেন না, আমার একটা কলার ছিল বড় তো। ভ্যালু, সবচেয়ে ছোট ভ্যালু, যে পুরো গ্রাফের মধ্যে সবচেয়ে বড় ভ্যালু কোনটা, পুরো গ্রাফের মধ্যে সবচেয়ে ছোট ভ্যালু কোনটা, এটা লিখবেন। ওকে, ফার্স্ট সেন্টেন্স ইনক্রিজ ডিক্রিজ, সেকেন্ড সেন্টেন্স সবচেয়ে বড় ভ্যালু সবচেয়ে ছোট ভ্যালু। এটা একটু সবাই লিখেন, খুব দ্রুত লিখে ফেলেন, 2-3 মিনিটস। যে কি ইন্ট্রো লিখবো না, কোশ্চেন কোথায়? হ্যালো ভাইয়া, কোশ্চেন কোথায়? শুধু কি ইন্ট্রো লিখবো না ওভারঅল লিখবো? কামাল ভাই
জি ম্যাডাম, আমি তো কোশ্চেন শুধুমাত্র ওভারঅল লিখতে বলছে, হ্যাঁ, ইন্ট্রো লিখতে বলে নাই, শুধুমাত্র ওভারঅল। ওকে, সাবমিট করি ভাই, যারা খাতায় লিখেছে ছবি তুলে পাঠান, সাবমিট করেন, টেক দ্য পিকচার এন্ড সাবমিট ইট, কুইক কুইক কুইক, যত কুইক সাবমিট করবেন তত আরেকটু বেশি পড়াতে পারবো। এনার্জি প্রোডাকশন আমি ফার্স্ট সেন্টেন্স কে লিখবে, আমি লিখে দিব। আচ্ছা সবাই শুধু সেকেন্ড সেন্টেন্স লিখেন, সবাই ফাঁকিবাজ তো আপনারা, পুরো ওভারঅল লিখতে বলছে শুধু সেকেন্ড সেন্টেন্স লিখে দিয়েছেন, ওকে সমস্যা নেই। থাকার কারণে আমি ক্লাসটা করতে পারিনি, মাত্র জয়েন করলাম। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। The brain of the color the top the bottom of the by others. All in all types of increase, but petrol was the some decrease. Sentence structure একটু সমস্যা আছে, করতে হবে। Sentence হচ্ছে increase, second sentence হচ্ছে decrease। হ্যাঁ, manufacturing energy। স্যার পার্সেন্ট গুলো কি লেখা লাগবে? না এখানে ডেটা দেওয়া দরকার নেই, এটা আমরা যখন বডিতে যাব তখন ডেটা দিব। ওকে স্যার। Of manufacturing energy, all elements are increased while other decreased. Other decrease, okay. এখানে কেস অফ ম্যানুফ্যাকচারিং এনার্জির পরে একটা কমা দিতে হবে বৃষ্টি, হ্যাঁ একটা কমা ইউজ করতে হবে। পাংচুয়েশনে কিন্তু নাম্বার আছে আপনাদের, ব্যাকেরও সাবমিট করে প্লিজ ইন 1 মিনিট। স্যার এখানে তো ভ্যালু দুইটা, কোল আর হচ্ছে কোলের দুইটা ভ্যালু, তা এর ওয়াজ লিখবো না ওয়ার লিখবো, মানে ভ্যালু আর তো ধরুন দুই 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 আপনার 2009 2019 এখানে পার্সেন্টেজ তো রেট তো দুই দুই রকম, ঠিক আছে, রেট যখন লিখবো যে ইনক্রিজ করছে এরকম, তো ওয়ার ইনক্রিজ ওয়ার লিখবো না ওয়াজ লিখবো? দেখেন যদি একটা ডাটা নিয়ে লেখেন তখন তো ওয়াজ হবে, যেমন আপনি ওয়াজ লিখবো, হ্যাঁ। শুধু পেট্রো নিয়ে লিখেন তখন তো ওয়াজ হবে, আর যখন সবগুলো নিয়ে লিখবেন যে অল ডাটা, হ্যাঁ অল টাইপস, অল ক্যাটাগরিজ, অল এলিমেন্টস, তখন ওয়ার হবে। ওকে, ওভারঅল পরে একটা কমা দিতে হবে আনন্দ। Uses of petrol was decreased while other energy productions দেখেন other energy productions, অনেকগুলো প্রোডাকশনস না ভাই, অনেকগুলোর কথা বলছি না যে বাকি সবগুলো, তাহলে প্রোডাকশনস হয়ে ওয়াজ না হয়ে ওয়ার হয়ে যাবে। Well, uses rate was the highest, nice, and the lowest one was the other energy, very good, ভালো আছে। ওকে, বাকিরা তো এখনো লিখেন নাই, কি করব? আচ্ছা শিখাই এবার একটু, হ্যাঁ এবার একটু লার্ন করা, একটু আসি, ওয়েট করেন, হ্যাঁ আর লেখা লাগবে না, পরবর্তী যখন আবার লিখে সাবমিট করেন ফুল লিখে তখন চেক করে দিব। এবার একটু শিখি, আসেন। ভাইয়া ওভারঅল না লিখে কি অন্য কিছু লেখা যাবে এখানে? ওভারঅল লিখেন বিকজ ইউ ডোন্ট ওভারঅল ওয়ার্ডটাই লিখেন বিকজ ইউ ডোন্ট ওয়ানা বি ইউর টিচার টু বি কনফিউজড, রাইট? কারণ ওরা ওভারঅল চাচ্ছে, সো ওভারঅলের জায়গায় আপনি ওভারভিউ লিখতে পারেন, রাইট? ইন টার্মস অফ ওভারভিউ এটা দিয়ে শুরু করতে পারেন, বাট প্রয়োজন নেই। ওভারঅল ইজ গুড এনাফ, ওভারভিউ চাইলে লিখতে পারেন, ডোন্ট ওয়ারি। The highest amount of energy sources in both the years are coal, gas, which altogether made up over half of the energy production. Okay, on the contrary, nuclear and other powers are the least. Nice one. Over 90% gas, coal, and petrol production remained almost same, while in 2005 there was a fluctuation in the same period. This is also a good one. In a way, overall, independent that the comparison of coal high into energy production and that was তো চেষ্টা করব মিতু, আমরা চেষ্টা করব যে ওভারঅল এর নাম্বারটা না দেওয়ার চেষ্টা করব, সব সময় পারবো না, মাঝে মধ্যে দিতে হবে, কিছু করার থাকবে না, বাট অ্যাজ মাচ অ্যাজ পসিবল ওমিট করার চেষ্টা করব নাম্বারটা। কেন? ওভারঅল মানে হচ্ছে যে একটা ওভারঅল পার্সপেক্টিভ থেকে দেখা, তো সেখানে যদি আমরা স্পেসিফিক করে ফেলি, নাম্বার দেওয়া মানে হচ্ছে একটু স্পেসিফিক করে ফেলা। আমি দুই একটা কমেন্ট যখন দেখবেন আপনারা তখন আপনারা বুঝতে পারবেন যে স্পেসিফিক ওরা চায় না, হ্যাঁ দে ওয়ান্ট ওভারভিউ পার্সপেক্টিভ, যে পুরোটা জুড়ে আসলে কি হচ্ছে সেটা। ওকে, সো নাম্বারটা চেষ্টা করব যত বেশি ওমিট করা যায়। অলরাইট, এখন চলে আসি, চলেন একটু বডিটা আসলে কিভাবে লিখবো, শুধু লাইন গ্রাফের জন্য একটু দেখাই। প্রথমত সামটাইমস ইউ নিড টু রাইট, সামটাইমস লাইক এখানে হয়তো মেনশন করতে আমার মনে হয় যে অ্যাড ওয়ান মোর সেন্টেন্স, লুকস লাইক এ বিট শর্ট, একটু বড় লেখার চেষ্টা করব, ঠিক আছে, a little bit bigger than that। দেখুন আমরা একটা ব্যান্ড স্কোর, সাধারণত এত ভালো ব্যান্ড স্কোরের রাইটিং দেখা যায় না ক্যামব্রিজে। এই স্টুডেন্টটা কত পেয়েছে? ব্যান্ড 8 পেয়েছে। আমরা ওর রাইটিংটা যদি আমরা একটু হাইলাইট করি বা একটু দেখার ট্রাই করি, দেখেন হোয়াট দিস স্টুডেন্ট ওয়ান্টেড টু ডু। সে প্রথমে যেটা করেছে, দি গ্রাফ ইলাস্ট্রেট দ্য কোয়ান্টিটিস অফ গুড ট্রান্সপোর্টেড, এটা ছিল কোয়েশ্চেন, রোড, ওয়াটার, পাইপলাইন। এটা কি লিখেছে সে? দি গ্রাফ ইলাস্ট্রেট দ্য কোয়ান্টিটিস অফ গুড ট্রান্সপোর্টেড ইন দ্য ইউনাইটেড কিংডম বাই 4 ডিফারেন্ট মোডস অফ ট্রান্সপোর্ট বিটুইন দ্য টাইম পিরিয়ড অফ। দেখুন এটা প্রায় কপি করেছে, ঠিক গ্রাফের জায়গায় চার্ট লিখতে পারতো, হ্যাঁ তাই না?
প্রায় কপি করেছে এবং টিচার সেটা কিন্তু মোটামুটি ধরেছে। এটা পড়লে দেখেন, the only thing that was improved the answer, the introduction to the topic that is not so closely copied from the prompt. সে কপি করেছে। So আপনারা চেষ্টা করবেন কপি না করার জন্য। কপি করলে আপনাদেরকেও এই ধরনের একটা কমেন্ট দেওয়ার চেষ্টা করবে টিচার হয়তো। দেন সে ওভারঅলটা কিভাবে লিখেছে দেখেন, ওভার the span 28 years the quantities of goods transported by the road water pipeline have all increased while the quantity of transported by rail has remained constant. মানে কোনগুলো ইনক্রিজ করেছে কোনগুলো ডিক্রিজ করেছে সে সেটা লিখেছে। এরপরে লিখেছে the largest quantity, সবচেয়ে বড় কোনটা সেটা বললো, and was that the road, while the lowest এবং সবচেয়ে ছোট কোনটা সেটা সে বললো। And then after that the amount of goods transported by water was constant, একই ছিল, where it showed an exponential growth rising to almost 60 million tons, after which it gradually মানে কমে যাওয়া about 20 years before starting to rise gradually again. The amount of goods transported by rail is almost constant at 40 million. দেখেন কনস্ট্যান্ট ওয়ার্ডটা সে রিপিট করছে। আপনারা চেষ্টা করবেন রিপিট যত কম করা যায়। এই জন্য আমরা ওয়ার্ড চার্ট আছে আমাদের বইতে, সেটা আপনারা দেখতে পাবেন। বইটা যদি এখনো না পান লিজনার হোয়াটসঅ্যাপে বলবেন ভাই বই তো এখনো পাইনি, আর বইগুলো শেয়ার করতে বলবেন আপনাদের সাথে। ডিক্রিজ ইন কোয়ান্টিটি ইন বিটুইন দ্য ইয়ার্স। ইট ইজ অলসো ইন্টারেস্টিং টু নোট দ্যাট, এটা আসলে দরকার নেই, অনেকটা মনে হচ্ছে মুখস্থ করে লিখেছে। অলমোস্ট শোড এ ডিক্রিজ ইন অলমোস্ট গুড ট্রান্সপোর্টেড এক্সেপ্ট দ্য পাইপলাইন হুইচ। এখন ইন কনক্লুশনটা আসলে লেখার দরকার নেই। রাইটিং টাস্ক 1 এ most popular method of transporting UK water pipeline are becoming increasingly have not. So দেখুন এই যে এটা সবচেয়ে বেশি ছিল এবং এটা কোনটা সবচেয়ে কম ছিল, এটা তো সে প্রথমেই বলে আসছে। সো এটা এখানে বলার দরকার ছিল না, আবার ইনফরমেশনটাও রিপিট হলো। এবার আমরা টিচারের কমেন্টটা পড়ি। This answer covers all relevant information of the task and clearly highlight the main trends and comparisons. এখন সে যেভাবে মেইন ট্রেন্ডসটা কম্পেয়ার করেছে আপনাদেরকে অনেকটা সেভাবেই শেখানো হয়েছে না, যে কোনগুলো ইনক্রিজ করছে কোনগুলো ডিক্রিজ করছে, সবচেয়ে বড় ভ্যালু কোনটা, সবচেয়ে ছোট ভ্যালু কোনটা, ঠিক সেভাবে শেখানো হয়েছে না? মিল পাচ্ছেন কিছুটা? So আপনারা যদি এভাবে লিখতে পারেন, আপনারা এই ধরনের কমেন্ট you will get that. তারপর কি বলছে, the message is easy to follow because paragraphing is logical, the information is clearly linked across the whole answer. এরপর বাকিটা। তো ওভারঅলটা যদি আপনারা এভাবে লিখতে পারেন you will also get this kind of, এই কারণে আপনাদেরকে ওভারঅলটা এভাবে শেখানো হয়েছে। বডিতে চলে আসি। লাইন গ্রাফের জন্য হ্যাঁ বলেন। আমার ওভারঅলে কি বলছিল স্যার? স্ট্রাকচার কোনগুলো টিক করব? ওভারঅলে স্যার বলেছিলেন স্ট্রাকচার বলছিল। ওভারঅলে আপনি প্রথম সেন্টেন্সটা আপনি যেটা লিখেছেন সেটা তো সেকেন্ড সেন্টেন্স, তাই না? ফার্দারমোর ইন অল সোর্স অফ এনার্জি, প্রথম সেন্টেন্সে লিখবেন হচ্ছে কোনগুলো ইনক্রিজ করছে কোনগুলো ডিক্রিজ করছে। ওকে, সেকেন্ড সেন্টেন্সে সবচেয়ে বড় ভ্যালু সবচেয়ে ছোট ভ্যালু, তাহলে হয়ে যাবে। তাহলে ইউ উইল রাইট। দেখেন IELTS is something, is kind of boring stuffs. কারণ আপনি অনেক বেশি, কারণ এটা একটা রিপোর্ট আপনি লিখছেন, আপনি নিজের মতো করে লিখতে পারবেন না। আমি যে একটা কমেন্ট দেখাবো যদি সময় থাকে, তখন আপনি বুঝতে পারবেন যে when you give your opinion, এখানে ওপিনিয়ন দেওয়ার কোনো সুযোগ নেই। তো তখন তারা কিন্তু বলে এটাকে মেকানিক্যাল বলে। একটু পড়ে ভাই প্লিজ। বডিটা যেভাবে লিখবো দেখুন, বডি 1 এবং বডি 2। লাইন গ্রাফের জন্য দেখবেন প্রত্যেকটা লাইন গ্রাফের একটা স্টার্টিং পয়েন্ট আছে, হ্যাঁ, এবং একটা এন্ড পয়েন্ট আছে প্রত্যেকটা লাইন গ্রাফের, মাঝখানে তারপরে ইনক্রিজ ডিক্রিজ হচ্ছে। দ্যাটস হোয়াট হ্যাপেন্স। সো আমরা ফার্স্ট বডিতে যেটা করবো যে স্টার্টিং পয়েন্ট গুলো নিয়ে কথা বলে দিব, যে কোন কোন জায়গায় এটা স্টার্ট হচ্ছে সেটা আমরা বলে দিব, যেমন করে এখানে করা হয়েছে। দেখুন কি বলছে, in 1971, so এটা ছিল 1971, almost half of all British household, almost half, nearly half, approximately half, এই ওয়ার্ডগুলো আমাদের খুবই দরকার হবে যখন আমরা লাইন গ্রাফ লিখবো এবং বার চার্ট লিখবো, কারণ এখানে ইনফরমেশনটা, ডেটাটা একদম অ্যাকুরেটলি থাকে না, যে 50, 60, 90 এভাবে অ্যাকুরেটলি থাকে না। সো এই ওয়ার্ডগুলো আমাদের জন্য খুব প্রয়োজন হবে। অলমোস্ট হাফ অফ দ্য হাউসহোল্ড ডিড নট হ্যাভ এ রেগুলার ইউজ অফ কার। এই যে এটা হচ্ছে নো কার মানে যাদের কারটা ছিল না। অ্যারাউন্ড 44%, এটা স্টার্টিংটা নিয়ে বলে ফেললো, আর এটাকে বলছে অ্যারাউন্ড 44%, তাই না? সো 40 এবং 50 অনেকটা মাঝামাঝিতে, অ্যারাউন্ড 44% of the household had one car, but only about 7%, এই যে এটার কথা বলছে, this one, only about 7%, accurately 7% বলা যাচ্ছে না, about 7% had 2 cars. It was uncommon for families to own 3 or more cars. Uncommon ছিল, প্রায় 0% এর কাছাকাছি আনকমন ছিল, around 2% of the household falling into this category. সো ফার্স্ট বডিতে আপনি লিখে ফেলুন যে স্টার্টিং পয়েন্টগুলো। তাহলে সেকেন্ড বডিতে কি লিখবো আমরা? সেকেন্ড বডিতে আমরা লিখবো যে এন্ডিংটা কোথায় হয়েছে এবং ডিফারেন্স গুলো আসলে কেমন ভাবে দেখা যাচ্ছে, where it ended and what kind of differences we can foresee. এন্ডিং এবং কোন ধরনের ডিফারেন্সেস হয়েছে, চলেন আমরা এটা একটু দেখার চেষ্টা করি। কি বলছে, the one car household was the most common type.
দি ওয়ান কার হাউস হোল্ড, ওয়ান কার কোনটা, যে দিস ওয়ান, এই লাইনটা, এটা হচ্ছে ওয়ান কার। One car household was the most common type from the late 1970s. Late 1970s মানে কি? যেমন আমরা যদি বলি যে late 90s, late 90s মানে কি? ধরেন 1997, 1997, 1998, 1999, এগুলাকে আমরা late 19 বলতে পারি। Late 70s মানে 1977, 1978, 79, এগুলাকে late 70s বলা যায়, 1970s onwards. তো দেখুন প্রথম দিকে আমরা যদি এখানে একটু মার্ক করি, এটা খুব সুন্দর মার্ক হয়েছে আঁকা বাঁকা, বাট বুঝে নেন 75 পর্যন্ত মোটামুটি নো কার্ডটা ছিল পপুলার, সবচেয়ে বেশি ছিল। আর এই পিরিয়ড থেকে এই পিরিয়ড পর্যন্ত দুটেই মোটামুটি কাছাকাছি পপুলার ছিল, বাট এর পর থেকে এই পিরিয়ডটার পর থেকে, এই পিরিয়ডটা যদি আমরা একটু করি, এই পিরিয়ডটার পর থেকে ওয়ান কার্ডটা মোটামুটি সব সময় বেশি ছিল। তার মানে লেট 70s, বুঝতে পেরেছি সবাই? লেট 70sটা, লেট 70s onwards, যে most common type from the late 70s onwards one কার্ডটা ছিল। Although there was a little change in the figure for this category, যে কিছু কিছু চেঞ্জেস এখানে ছিল। তারপর কি বলছে, the biggest change, সবচেয়ে বড় চেঞ্জটা কোথায় হয়েছে? দেখেন আলটিমেটলি আপনি সবসময় কথা বলার চেষ্টা করছেন একটা প্রপার জায়গা থেকে, যে আমি সবসময় প্রত্যেকটা জিনিস ডিসক্রাইব না করে, স্পেশালি লাইন গ্রাফের জন্য আমি একটা ওভারঅল পার্সপেক্টিভ থেকে লেখার চেষ্টা করছি। The biggest change was seen in the proportion of household without a car. সবচেয়ে বেশি চেঞ্জ হয়েছে। এই যে নো কারটা প্রায় 50-র কাছে ছিল, এখানে প্রায় 25 এর মধ্যে চলে আসছে, নিয়ারলি 25% কমে গেছে। সবচেয়ে বড় চেঞ্জ হয়েছে, এত বড় চেঞ্জ আর কোনোটাই হয়নি। Household without a car, which fell steadily over the 36 years of period. এটা যদি আপনি ইনটুতে লিখে ফেলেন 36 years of period, এটা বডিতে লেখার দরকার নেই, না লিখলেও লিখতে পারেন। Period to around 25% in 2007. এরপর দেখেন ইন কন্ট্রাস্ট, মাত্র তারা কি নিয়ে কথা বললো, ডিক্রিজ নিয়ে কথা বললো, তাই না? এখন কানেক্টিভস ইউজ করলো ইন কন্ট্রাস্ট, মানে তারা এখন ইনক্রিজ নিয়ে কথা বলবে। তো এই ধরনের কানেক্টিভস আমরা আমাদের লেখায় ইউজ করার চেষ্টা করব একটু বেটার স্কোর পাওয়ার জন্য। In contrast, the proportion of two-car families rose steadily. Two-car families, এই যে two-car, এটা মোটামুটি স্টেডিলি বেড়েছে, রিচিং অ্যাবাউট 26%। এটা যদি 25 হয়, এটা নিয়ারলি 26%, অ্যাবাউট 26% in 2007. And the proportion of household with more than two cars, more than two cars মানে কি, যাদের 3 cars এবং তার থেকে বেশি আছে তাদেরকে more than two cars বলা যাচ্ছে, rose by around 5%। এটা যদি আমরা 1-2% ধরি, এটাকে যদি আমরা 6-7% ধরি, তাহলে প্রায় 5%-এর মতো বেড়েছে। এরপরও আপনারা চাইলে আরো একটা দুটো সেন্টেন্স অ্যাড করতে পারেন, লাইক এখানে একটাকে ক্রস করে গেছে, হ্যাঁ, এখানে একটা ফ্লাকচুয়েশনস ছিল, এই সেন্টেন্সগুলো আপনারা চাইলে অ্যাড করতে পারেন। এখানে বড় ব্যাপারটা হচ্ছে কি জানেন, আপনি এখানে যদি আপনি অনেকগুলো ওয়ার্ড, ফ্রেজেস, আপনি অন্যান্য রাইটিংও ইউজ করতে পারবেন। যেমন আমরা যদি প্রথম প্যারাগ্রাফটার জন্য চিন্তা করি, অলমোস্ট হাফ, আমরা অনেক জায়গায় দেখবো যে নিয়ারলি 50%-এর আশেপাশে যেগুলো থাকবে সবসময় আমরা অলমোস্ট হাফ ইউজ করতে পারবো। ওকে, তারপর এই যে অ্যারাউন্ড ওয়ার্ডটা সব জায়গায় আমরা ইউজ করতে পারবো। এন্ড দেন এই যে বাট ইউজ করতে পারবেন অনলি, যে কোনো জায়গায় আমরা ইউজ করতে পারবো। ফলিং ইনটু দিস ক্যাটাগরি, এটা আমরা সব জায়গায় ইউজ করতে পারবো না, ফলিং ইনটু দিস ক্যাটাগরি, কারণ সব জায়গায় তো ক্যাটাগরিটা থাকবে, হয়তো ওখানে নো কার্ড থাকবে না, ওখানে আরেকটা ক্যাটাগরি, যেমন আপনারা যেটা লিখেছেন সেটা হয়তো আপনার কো ছিল, আরো অন্যান্য ক্যাটাগরি ছিল, সেখানেও আপনি এই ফলিং ইনটু দিস ক্যাটাগরি ওয়ার্ড ইউজ করতে পারবেন। লার্নিং যতটুকু করব সেটা যাতে আরো অনেক অনেক জায়গায় আমরা ইউজ করতে পারি, এই ধরনের একটা মানসিকতা থাকতে হবে, এই ধরনের একটা রিসার্চ থাকতে হবে, রাইট? ফিগার্স ফর দিস টাইপস বলতে পারতো, এখানে ক্যাটাগরিতে যেহেতু একবার ওয়ার্ডটা ইউজ করেছে, এখানে টাইপস ইউজ করতে পারতো। এরপর দেখেন দ্য বিগেস্ট চেঞ্জ, সব জায়গায় তো একটা চেঞ্জ থাকবে এবং চেঞ্জের মধ্যেও তো পার্থক্য থাকবে। প্রত্যেকটা গ্রাফেই বিগেস্ট চেঞ্জ থাকবে না ভাই, প্রত্যেকটা গ্রাফেই কোনো জায়গায় একটার সাথে আরেকটার সাথে 10%, আপনারা যেটা লিখেছেন সেটার মধ্যে তো অনেক বড় চেঞ্জ ছিল না, কোথায় সেটা? যেমন এখানে সবচেয়ে বড় চেঞ্জ কোনটাই হয়েছে, কোনটা হয়েছে সবচেয়ে বড় চেঞ্জ এটার ক্ষেত্রে? এখানে খুব একটা চেঞ্জ, গ্যাস খুব একটা চেঞ্জ হয়নি, আদার প্রায় 5 এর মতো চেঞ্জ হয়েছে, পেট্রোল বেশি হয়েছে। তখন আপনি সেম জিনিসটা এখানে এই লেখা এই গ্রাফের ক্ষেত্রে ইউজ করতে পারবেন না, দ্য বিগেস্ট চেঞ্জ। বুঝতে পারছি কিভাবে একটা গ্রাফের থেকে জিনিসগুলো নিয়ে অন্য জায়গায় ইউজ করার ব্যাপারটা? ইয়েস নো বলেন, কনফিউশন লাগলেও বলেন। মানে স্যার প্রশ্নটা কত বুঝলাম আর কি, যেমন এখানে যেমন আমরা বিগেস্ট চেঞ্জটা লিখলাম, তাই না? বিগেস্ট চেঞ্জ লিখছি, ঠিক সেম জিনিসটা অন্যান্য গ্রাফেও থাকবে না, বিগেস্ট চেঞ্জ অবশ্যই থাকবে না? যেমন এখানেও আছে না, এখানেও এখানে সবচেয়ে বড় চেঞ্জ হয়েছে পেট্রোতে, সেম সেন্টেন্সটাই আপনি এই গ্রাফে লিখতে পারবেন। এই জিনিসগুলোই পারতে হবে।
কঠিন কিছু না, জাস্ট মাথাটাকে একটু কাজে লাগাতে হবে। বিগেস্ট চেঞ্জ, এটা আমরা সব জায়গায় লিখতে পারি যে বিগেস্ট চেঞ্জ ওয়াজ সিন। যেমন যখন আপনি পাই চার্টটা লিখবেন তখন আপনি লিখবেন কি, দি বিগেস্ট চেঞ্জ ওয়াজ সিন ইন দ্য প্রপোর্শন অফ পেট্রো, তাই না? ইন দ্য পার্সেন্টেজ অফ পেট্রো, ইয়েস স্যার। ক্যাটাগরি অফ পেট্রো। এখানে লিখেছে ওরা নৌকার অর সামথিং, ওখানে লিখবেন আপনি পেট্রো। আরেকটার জন্য হয়তো আরেকটা। দ্যাটস হাউ ইউ অর্গানাইজ দ্য থিং। এভাবেই আপনি জিনিসগুলো অর্গানাইজ করবেন। সো লাইন গ্রাফটা একটু মোটামুটি দেখালাম। আপনার কাজ হচ্ছে নেক্সট টাইম একটা লাইন গ্রাফের অ্যান্সার লিখে সাবমিট করা। আমি আবার একটু রিভিউ করি পুরো ক্লাসটা। প্রথমে আমরা কি করলাম, ইন্ট্রো শিখলাম, রাইট? প্রথমে আমরা ইন্ট্রো শিখলাম। ইন্ট্রোতে আমরা যেটা দেখলাম যে আমাদের অনেক বেশি চেঞ্জের প্রয়োজন হয় না। যদি গ্রাফ থাকে কোয়েশ্চেনে, আমরা চার্ট লিখবো, কোয়েশ্চেনে চার্ট থাকলে গ্রাফ লিখবো। অ্যান্ড দেন ওরা সবসময় শোজ লিখে সেটাকে আমরা চেঞ্জ করে ইলাস্ট্রেটস, ডিসক্রাইবস, ডেমনস্ট্রেটস এই ওয়ার্ডগুলো লিখবো। বেশিরভাগ সময় আমরা দেখি যে ওরা বিটুইন লিখে, বিটুইন দিস ইয়ার টু দিস। ওরা যদি বিটুইন ইউজ করে আমরা ফ্রম ইউজ করব, হ্যাঁ। আর যদি ওরা ফ্রম ইউজ করে আমরা বিটুইন ইউজ করব। মোটামুটি শেষ আমাদের ইন্ট্রো, খুব একটা চেঞ্জের আর প্রয়োজন নেই। অ্যান্ড দেন যখন আমরা ওভারঅল লিখবো, ওভারঅলের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছিলাম যে প্রত্যেকটা গ্রাফের ক্ষেত্রে ওভারঅলে ইনক্রিজ ডিক্রিজটা থাকছে। সো আমরা ফার্স্ট সেন্টেন্সে ইনক্রিজ ডিক্রিজটা বলে দিব যে কোনগুলো ইনক্রিজ করছে, কোনগুলো ডিক্রিজ করছে। সেকেন্ড সেন্টেন্সে আমরা গিয়ে লিখবো যে এই পুরো গ্রাফটার মধ্যে সবচেয়ে বড় ভ্যালু কোনটা এবং সবচেয়ে ছোট ভ্যালু কোনটা। সো টপ ভ্যালু অ্যান্ড দি লোয়েস্ট ভ্যালু। দেন আপাতত বডিটা আমরা দেখেছি লাইন গ্রাফের জন্য। সো লাইন গ্রাফের জন্যই আপাতত বলি। লাইন গ্রাফের জন্য আমরা যেটা করব, ফার্স্ট বডিতে গিয়ে, বডি ওয়ানে গিয়ে স্টার্টিং পয়েন্টগুলো নিয়ে কথা বলে দিব যে কোন লাইনটা কোথায় শুরু হয়েছে। বডি টুতে গিয়ে আমরা ফিনিশিংটা বলবো এবং চেঞ্জেস গুলো নিয়ে কথা বলবো। যেমন এটা নিয়ে এটাই যদি আমাদের পরীক্ষা আসতো তখন আমরা কিভাবে বলতাম যে প্রথমত ইন্ট্রো আমরা ভাবে লিখতাম দি চার্ট ইলাস্ট্রেটস অ্যামাউন্ট অর কোয়ান্টিটিসকে অ্যামাউন্ট বলা যায়, হ্যাঁ, এভাবে ট্রান্সফার টু ইউকে। হ্যাঁ, এখানে বিটুইন লিখেছে তখন আমরা কি ইউজ করব, ফ্রম দিস টু দিস, ফ্রম 1974 to 2002। হ্যাঁ, ডিফারেন্টের জায়গায় আমরা ভেরিয়াস লিখতে পারি। সো এভাবে সিম্পল চেঞ্জ করে আমরা আমাদের ইন্ট্রো লিখে ফেলবো। যখন ওভারঅল লিখবো, ওভারঅলের ক্ষেত্রে সেম, আমরা দেখবো যে এটা এখানে শুরু হয়েছে, এটা শেষ হয়েছে এখানে, তার মানে আলটিমেটলি এটা ইনক্রিজ করেছে। এটার ক্ষেত্রে যদি আমরা দেখি পরেরটা, যে ওয়াটারের ক্ষেত্রে ওয়াটারটা আলটিমেটলি ইনক্রিজ করেছে। রেলে যদিও অনেক ডিক্রিজ ছিল, বাট ফাইনালি এটা মোটামুটি সেম ছিল বলা যায়। স্যার কোন কোয়েশ্চেন লেখা জমা দিব, জাস্ট চুজ যে কোনো একটা লাইন গ্রাফ ফ্রম ক্যামব্রিজ, যেমন এটাই চুজ করতে পারেন। আবার এটাও হচ্ছে ইনক্রিজ করেছে, তাই না? তাহলে আমরা কি বলতে পারি, এই তিনটেই আসলে, তিনটা হচ্ছে মেইনলি ইনক্রিজ করেছে, আর একটা বেশিরভাগ সময় ধরে ডিক্রিজ করেছে, তাই না? এটা আমরা বলতে পারি। এন্ড দেন গিয়ে যখন আমরা সেকেন্ড সেন্টেন্স লিখবো, সবচেয়ে টপ ভ্যালু ছিল কোনটা, রোড ছিল। সবচেয়ে ছোট ভ্যালু কোনটা ছিল, পাইপলাইন ছিল। যখন আমরা বডি ওয়ান লিখবো তখন স্টার্টিং গুলো নিয়ে বলে দিব প্রতিটার। হ্যাঁ, যখন বডি টু লিখবো শেষটা বলবো এবং ডিফারেন্সটা বলবো। এখানে সবচেয়ে বড় চেঞ্জ কোনটা হয়েছে বের করি, এখানে বলে দিব যে সবচেয়ে বড় চেঞ্জ কোনটা হয়েছে সেটা বলে দিব। বুঝতে পারছি ভাইয়া প্যাটার্নটা সবাই? ডিটেলসে বলার দরকার নাই, প্রত্যেকটা ইয়ারে যে চেঞ্জ হয়েছে এগুলা বডি ওয়ান বা বডি টু না, এটা বলার দরকার নেই। কেন বলার দরকার নেই এটা একটু দেখাচ্ছি। দেখুন ওরা আপনাকে কি বলছে, সামারাইজ দ্য ইনফরমেশন বাই সিলেক্টিং। ওরা সামারি দিতে বলছে, প্রত্যেকটা জিনিস নিয়ে কথা বলতে বলেনি, সামারি করতে বলছে। সামারাইজ দ্য ইনফরমেশন বাই সিলেক্টিং এন্ড রিপোর্টিং। কিভাবে, মেইন ফিচার গুলো নিয়ে সাধারণত কথা বলতে বলছে, এবং বলছে যে মেক কম্পারিজন হোয়ার রিলেভেন্ট। যেখানে যেখানে কম্পারিজন করা দরকার সেখানে সেখানে কম্পেয়ার করেন। হ্যাঁ, এই যে এখানে যে স্টুডেন্টটা 8 পেয়েছে, আমরা যদি তার লেখাটা যদি একটু চেক করি, সে কি প্রত্যেকটা ইয়ার নিয়ে কি কথা বলেছে? না তো। সেই যে এখানে বলে দিল যে সবচেয়ে বড় কোনটা, সবচেয়ে ছোট কোনটা, লোয়েস্ট বলে দিল, এবং একটা বললো যে এটা সাধারণত সব জায়গায় কি ছিল, ইট শোড দ্য ডিক্রিজ করেছে কোনটা সেটা বলে দিল, প্ল্যাচিউর হয়েছে কোনটা সেটা বলে দিল, তাই না? প্রত্যেকটা ইয়ার বাই ইয়ার ধরে কি বলেছে, এক্স্যাক্টলি দ্যাট পারসন গট ইট। সো এটা আমাদের জন্য একটু ইম্পর্টেন্ট। আমরা এভাবে গ্রাফগুলোকে টেস্ট করব। কিছু জিনিস বলি যেগুলো করা যাবে না, সেই জিনিসগুলো একটু বলতে চাইবো। আমি মার্ক করে রেখেছিলাম আপনাদের জন্য, এত কষ্ট সাধারণত করা হয় না, বাট এবার করেছি। দেখেন, কিছু জিনিস করা যাবে না, সেটা হচ্ছে যে ডোন্ট গিভ ইউর ওপিনিয়ন। এবং আমরা অনেক সময় এমন কিছু ওয়ার্ড লেখার চেষ্টা করি যেগুলো আসলে আমাদের কোয়েশ্চেনে নেই, সেই ধরনের ওয়ার্ড আমরা ইউজ করার চেষ্টা করি। যেমন এখানে টিনেজার, আসলে ওখানে ইয়ার দেওয়া ছিল যে এই ইয়ার থেকে এই ইয়ার, উনি টিনেজার ইউজ করেছে, দরকার নেই আসলে। মিড 20s, হ্যাঁ, উইথ এ লট অফ, এগুলোকে বলছে ইনঅ্যাকুরেসি ইন ওয়ার্ড ফরমেশন। তারপর আরেকটা বলছে ইনঅ্যাকুরেট, যেমন আপনি বলছেন এটা ইন্টারেস্টিং ছিল, দিস গ্রাফ ওয়াজ ইন্টারেস্টিং, দরকার নেই। আপনি বলেন যে এটা বেশি ছিল বা কম ছিল, ইন্টারেস্টিং ছিল, এটা বলার দরকার নেই। সো ডোন্ট রাইট সামথিং দ্যাট ইজ ইউর ওপিনিয়ন। যেমন ইন্টারেস্টিং, এটা হচ্ছে আপনার ওপিনিয়ন, সবার কাছে ইন্টারেস্টিং নাও লাগতে পারে।
ওপিনিয়ন প্রোভাইড করব না আমরা, কারণ এটা একটা হচ্ছে আমরা যেটা লিখছি সেটা হচ্ছে একটা রিপোর্ট লিখছি। মানে ওইখানে যা আছে ওইটাই আপনার পেস করে লেখা আর কি, নাইস, আলাদা করে দরকার নেই। যেমন এখানে কি বলছে, আইডেন্টিফাইড, দেখেন প্রথম আইডেন্টিফাইড অল দ্য মেইন ফিচার্স, মেইন ফিচারটাকে আপনি আইডেন্টিফাই করতে পারছেন কিনা সেটা দেখছি। ওভারঅল এই যে উনি ওভারঅল যেটা লিখেছে এক সেন্টেন্সে লিখে দিয়েছে, এক সেন্টেন্সে একটা ওভারঅল লিখে দিয়েছে। অনিমা বুঝতে পারছি ভাই, এই যে যেটা বললাম যে আরেকটু বেশি লেখার জন্য যে ছোট হয়ে গেছে, তখনই ওরা বলে যে ওভারভিউটা আরেকটু বড় লেখার চেষ্টা করতে হবে। বুঝতে পারছি। আর আপনাদের সবার যে সমস্যা স্পেলিং এরর্স, অনেক বানান ভুল করেন, সেটা করা যাবে না। হ্যাঁ, এই যে স্পেলিং এরর্স গুলো কিন্তু ওরা ধরে, স্পেলিং এ ভুল করা যাবে না। বডি 1 বডি 2 এর ক্ষেত্রে কি কোনো সেন্টেন্স লিমিটেশনস আছে যে 2 সেন্টেন্স না, 3 সেন্টেন্স না 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 না, স্যার অটো কারেকশন দিয়ে লিখতে লিখতে এখন স্পেলিং মানে স্পেলিংটা এমন ভুল হচ্ছে, ইউজ করবেন না, প্রচুর পরিমাণ ভুল হয়। প্রকাশন ইউজ করবেন না, একদম ইউজ করবেন না। ঠিক আছে, ওকে, অলরাইট। পরেরটা যেমন কি বলছে, দিস রেসপন্স ইজ রাদার মেকানিক্যাল অ্যাজ ইট লিস্ট দ্য কান্ট্রিজ। ধরেন আপনি প্রত্যেকটা জায়গায় যে এটা ফার্স্ট ছিল, হ্যাঁ একবার তো বলেছেন টপ ছিল, এটা সেকেন্ড ছিল, এটা থার্ড ছিল, হ্যাঁ ওই যে মুখস্থ করে কোনো একটা টেমপ্লেট মুখস্থ করে আপনি লিখছেন, তখন আপনাকে এটা বলবে যে এটা মেকানিক্যাল। যেমন এই স্টুডেন্ট যেভাবে লিখে দেখেন, এটা ফার্স্ট র্যাঙ্ক, এটা থার্ড র্যাঙ্ক, এটা ফিফথ র্যাঙ্ক, সেভেন্থ র্যাঙ্ক, নাইন্থ র্যাঙ্ক, ইউ গট দ্য পয়েন্ট। এই জিনিসগুলো করা যাবে না, এগুলো থেকে আমরা একটু নিজেদেরকে দূরে রাখার চেষ্টা করবো, হ্যাঁ সব সময়। ওকে, সো আপনাদের জন্য কাজ হচ্ছে নেক্সট এই গ্রাফটাই লিখতে পারেন, এটাই লিখতে পারেন, হ্যাঁ এটাই আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, নেক্সট আপনারা একটা রাইটিং টাস্ক 1 গ্রাফ লিখে সাবমিট করেন। হ্যাঁ, লেটস সি হাউ ইট গোজ। দেখি আপনারা কেমন কি লিখছেন বা কতটুকু কোথায় কি ভুল হচ্ছে, কারণ দেখুন শেখানো একটা জিনিস, ইমপ্লিমেন্টেশন আরেকটা জিনিস। রাইট, শেখানো তো অনেক কিছুই অনেক জায়গা থেকে শিখতে পারবেন, বাট আপনি কতটুকু ইমপ্লিমেন্ট করতে পারছেন, দ্যাটস রিয়েলি ক্রুশাল হিয়ার। নট ক্রুশাল, দ্যাটস এভরিথিং। কারণ আপনি যদি ইমপ্লিমেন্ট না করতে পারেন, ইট ডাজন্ট ম্যাটার হোয়াট এভার ইউ হ্যাভ লার্নড, ইফ ইউ কান্ট ইমপ্লিমেন্ট অর আনএবল টু ইমপ্লিমেন্ট, দেন actually it doesn't really matter how much or whatever you have learned. ওকে, সো এটা হোমওয়ার্ক সেকশনে আপনাদেরকে আমি দিয়ে দিলাম, না একাডেমিক রাইটিং টাস্ক 1 সেকশনে আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। এটা নিয়ে একটা রাইটিং টাস্ক 1 লিখে ফেলবেন। বাট আমার সাজেশন হচ্ছে আপনাদের জন্য, বিফোর ইউ স্টার্ট রাইটিং দ্য রাইটিং টাস্ক 1, দ্য সাজেশন ফর ইউ টু রিড সাম অ্যান্সার্স। ঠিক আছে, যে কিছু লাইন গ্রাফের আমি কিছু অ্যান্সার পড়ে ফেলি, 5টা 6টা 7টা 8টা 10টা কয়েকটা অ্যান্সার পড়ে ফেলি। What will happen by that? You will understand how to handle in a better way. The line graph টা আরো কত better way তে handle করা যায়। Alright, questions about writing task 1. বাসকে রাইটিং জি ব্যান্ড ডিসক্রিপ্টরস তো দেখাবেন বলছিলেন। ব্যান্ড ডেসক্রিপ্টরস। সো দেখুন আমরা কেন এইভাবে শিখেছি, এটা রিজন টেক 2। যে প্রথমত আমরা যদি চেক করি যে 5 এর জন্য কি দেখাচ্ছে, the response generally address the requirement of the task, the format may be inappropriate. আচ্ছা, কি ফিচার নিয়ে কি বলছে, কি ফিচার্স which are selected are not adequately covered, যে আপনি কি ফিচারটা কভার করেননি। The recounting of details is mainly mechanical, যে একটু আগে আমরা মেকানিক্যাল কমেন্টটা দেখলাম যে মেকানিক্যাল কখন ধরা হয়, there may be no data to support the descriptions. এটা হচ্ছে আপনার 5 এর জন্য। আমরা যদি 6 এ চলে যাই, জেনারেলটা বাদ দিই, তখন কি বলছে, কি ফিচার which are selected are covered and adequately highlight, কি ফিচারগুলো আপনি adequately হাইলাইট করেছেন এবং আপনি ওভারভিউটা আপনার রেলেভেন্ট করার অ্যাটেম্পটটা নিয়েছেন। ইনফরমেশন ইজ অ্যাপ্রোপ্রিয়েটলি সিলেক্টেড এন্ড সাপোর্টেড। 7 এ যদি যাই, তখন আপনি একটা ডিফারেন্স দেখতে পাবেন যে কি ফিচার হুইচ আর সিলেক্টেড আর কভার্ড এন্ড ক্লিয়ারলি হাইলাইটেড বাট কুড বি ফুললি or more appropriately illustrated and extended। যে আমরা যখন কি ফিচারটা লিখি, অনেক সময় আমরা সেই ফিচারটাকে আমরা বডিতে গিয়ে ইলাস্ট্রেট করি না, এই ভুলটা করা যাবে না, ইলাস্ট্রেট করতে হবে। ঠিক আছে, যেমন আপনি একটা বললেন যে এটা সবচেয়ে বড় ভ্যালু ছিল, এরপর যদি আপনি সেই গ্রাফটা নিয়ে আর বডিতে গিয়ে কথাই না বলেন, দ্যাটস আ প্রবলেম। সো কি ফিচারটা তো লিখবো, সেটা নিয়ে আবার বডিতে গিয়ে একটু ইলাস্ট্রেট করা, দ্যাটস ইম্পর্টেন্ট। এটা কোন বডি প্যারাগ্রাফে করব? Doesn't matter, body paragraph আসলে কোনো ম্যাটার করছে না। You can do it in body 1, you can do it in body 2, but আমি বলি যে body 1 এ আগেই লিখে ফেলা, আগে ইলাস্ট্রেট করে ফেলা ভালো, তাই না? Because they are looking for it, ওরা look for করছে এটার জন্য। Presents a clear overview, the data are appropriately categorized, main trends or differences are identified. মোটামুটি যদি আপনি এই জিনিসগুলো একটু যেভাবে পড়ানো হয়েছে সেভাবে যদি ফলো করেন, তাহলে হোয়াট দে আর লুকিং ফর, কি ফিচার আর স্কিলফুলি সিলেক্টেড, এটা মোটামুটি স্কিলফুলি সিলেক্ট করেছেন যে টপ ভ্যালু কোনটা আছে, সবচেয়ে ছোট কোনটা, কোনগুলো ইনক্রিজ করছে, কোনগুলো ডিক্রিজ করছে। ইফ ইউ ক্যান ডু দ্যাট, ইউ উইল গেট দিস কাইন্ড অফ। আপনি যদি কি ফিচারস এর এটা যদি একটু কম্পারিজন করে দেখাইতেন, তাহলে একটু বোঝা যেত বেশি ভালো মতো। কোন কি ফিচারটা? মানে আপনি যে বললেন যে স্কিলফুলি সিলেক্টেড আর
কোনটা স্কিলফুলি সিলেক্টেড হইলো আর কোনটা এই যে কাভার অর ক্লিয়ারলি হাইলাইটেড বাট টুলি অর মোর অ্যাপ্রোপ্রিয়েট ইলাস্ট্রেট অর এক্সটেন্ডেড, এটা যদি একটু কম্পারিজন করে দেখাইতেন দুইটা অ্যানসারের মধ্যে। হ্যাঁ, যেমন আমরা যদি এই গ্রাফের দিকে যদি আমরা যদি তাকাই, রাইট, সো হয়তো আপনি প্রথম দিকে হয়তো বলে দিলেন যে ওকে দিস ইজ দ্য গ্রাফ, যে দিস এন্ড দিস ইনক্রিজ করেছে এন্ড দিস ওয়ান ডিক্রিজড। আবার আরেকজন লিখলো দিস ওয়ান ডিক্রিজড মোস্ট অফ দ্য টাইম। কি বললো? ডিক্রিজড মোস্ট অফ দ্য টাইম। এই যে মোস্ট অফ দ্য টাইম, এটা স্কিলফুল। সে আইডেন্টিফাই করেছে যে না, এটা সব সময় হয়নি, এটা মোস্ট অফ দ্য টাইমে হয়েছে, বেশিরভাগ সময় হয়েছে, সব সময় হয়নি। দ্যাটস দ্য ডিফারেন্স বিটুইন স্কিলফুল এন্ড জেনারেলাইজ। ঠিক আছে ভাই? হ্যাঁ হ্যাঁ। Okay guys, thank you very much. It's already midnight. I'm gonna see you tomorrow is off, Sunday. আমাদের সানডে সেশন মামা থাকে, so I'm gonna see you day after that. Until then, goodbye and good night.